নমস্কার। গল্প, গাথা, কথা ও কবিতায় আপনাদের স্বাগত। গল্প পাঠের এই আসরে আজ আমি আপনাদের শোনাব রসুল মাঝির গল্প। রসুল মাঝির গল্প এটি লিখেছেন প্রফুল্ল রায়। প্রফুল্ল রায়ের লেখা এই গল্পগুলি অত্যন্ত আকর্ষণীয়। তার গল্পের একটা চুম্বক পরিমাণ টান আছে। মন দিয়ে শুনলে বুঝতে পারবেন আপনাকে কিভাবে ভাসিয়ে নিয়ে চলেছে এই গল্প। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, রসুল মাঝির গল্প, লেখক প্রফুল্ল রায়। মাঝিঘাটা থেকে মেঘনাকে খুবসুরত দেখায়। আসমানে ছেঁড়া ছেঁড়া নীলচে রঙের মেঘ, নিচে উদ্দাম মেঘনা, রাশি রাশি ঢেউ আর হুহু বাতাস। মাঝিঘাটার ওপাশে লঞ্চঘাট, চিলগুলো পাক খেয়ে খেয়ে জলের ওপর ছোঁ দিয়ে পড়ছে। ভোঁ দিয়ে একটা লঞ্চ ছেড়ে দিল। বড় বড় কয়েকটা ঢেউ এসে মাঝিঘাটাকে দুলিয়ে গেল। একমাল্লাই নৌকোর গলুইতে বসেছিল রসুল মাঝি। শেষবেলার রোদ, চিল, ঢেউ আর মেঘ দেখছিল। দেখতে ভালো লাগছিল। এমন সময় সওয়ারি এলো। ও মাঝি, সর লক্ষিন্দর কেরায়া যাবা নাকি? চমক ভাঙল। রসুল মাঝি ঘাড় ফিরিয়ে তাকালো। পরের মাটিতে এক মিয়া সাহেব দাঁড়িয়েছে এসে। মাথায় লাল ফেজ, রেশমি লুঙ্গি, পায়ে বাহারি নাগরা, সমস্ত শরীরে শৌখিন চেকনাই, পিছনে বোরখা ঢাকা একটি মূর্তি। খুব সম্ভব মিয়া সাহেবের বিবি। একপাশে স্তূপাকার মালপত্র। রসুল মাঝি বলল, যাবো না কেন মিয়া? যাওয়ানোর জন্যই তো পয়সা আইসি সাহাব। সর লক্ষিন্দর 5 টাকা কেরায়া লাগবো। মিয়া সাহেব দরাদরি করল না। বোরখা ঢাকা বিবিকে নিয়ে নৌকোয় উঠতে উঠতে বলল, 5 টাকাই সই, মালপত্র উঠাও মাঝি। মনে মনে আফসোস করল রসুল মাঝি। কেরায়া আর একটু চড়িয়ে বললেই হতো। এখন আর উপায় নেই। একটু পরেই নৌকো ছেড়ে দিল। মাঝ নদীতে এসে বাদাম খাটালো রসুল মাঝি। হুহু বাতাস সাঁই সাঁই বাজছে। বাদামটা ফুলে রয়েছে। হালের বৈঠাটা কঠিন মুটোয় চেপে গলুইতে কাত হয়ে বসল রসুল। জল কাটার একটানা শব্দ হচ্ছে। শেষবেলার রোদ নিবু নিবু হয়ে আসছে। আকাশটা আবছা দেখাচ্ছে। একটা ধোঁয়া রঙের পর্দা সমস্ত আসমান আর নদীটাকে যেন একটু একটু করে ঘিরে ধরছে। ছইয়ের মধ্য থেকে মিয়া সাহেব বললে, চর সোহাগিতে একবার নৌকা ভিড়াও মাঝি, রান্না বান্না করতে হইব না? আইসা, রসুল মাঝি সংক্ষিপ্ত জবাব দিল। কাল এক প্রহর বেলায় চর লক্ষিন্দরে যাইতে হইব। পারুম না মাঝি? মনে হয়। এরপর কাটা কাটা 2-1টা কথা হলো। কেরায়া নৌকার এই গলুইতে হালের বৈঠাটা চেপে এক টানা ঢেউ আর বাতাসের শব্দ শুনতে শুনতে মনটা কেমন যেন উদাস উদাস লাগে রসুল মাঝির। তখন মেজাজটা আলাপ জমাবার মতো খোসবন থাকে না। আসমান জমিন একাকার করে মনের ওপর কত ভাবনার যে ছায়া পড়ে তারই অত্যা নেই। রসুল মাঝির দিক থেকে তেমন উৎসাহ না পেয়ে অগত্যা মিয়া সাহেবকে থামতেই হলো। আজকাল ইলিশ মাছের মরশুম। ঘোট ঘোট জেলে
ওই ডিঙিতে মেঘনা ছেয়ে গিয়েছে। দূরে কাছে যত দূর নজর চলে শুধু একের পর এক ইলশা ডিঙি। মেঘনায় এই ইলশা ডিঙি দেখলে রসুল মাঝির বুকের মধ্যেটা কেমন যেন হু হু করে ওঠে। অতীত জীবনটাকে মনে পড়ে, আর সেই সঙ্গে এক দুর্বোধ্য যন্ত্রণায় দেহমন বিকল হয়ে যায়। জাল বাইতে বাইতে একটা ডিঙি এসে পাশে পড়েছিল। অভ্যাস পাশে রসুল মাঝি জিজ্ঞেস করল, কেমন মাছ পড়ছে মাঝি? জবর। ডিঙির খোলে ইলিশ মাছের স্তূপ জমেছে। রূপালি আঁশগুলি শেষবেলার রোদে চকচক করে। চোখের মণিগুলো নীলার মতো জ্বলে। কানসার ফাঁকে তাজা রক্ত জমে রয়েছে। বড় একটা নিঃশ্বাস ফেলল রসুল মাঝি। ঢেউয়ের মাথায় দুলতে দুলতে ইলশা ডিঙিটা ফারাকে সরে গেল। সামনেই একটা বিরাট ঘুটনি। কালো জল শোঁ শোঁ শব্দে পাক খাচ্ছে। অসাবধান হলে আর উপায় থাকবে না। ঘুটনিতে বটলে একটা মোচার খোলার মতো শো করে এক মাল্লাই নৌকাটাকে কোন অতলে টেনে নেবে। মেঘনা নদীর পাকা মাঝি রসুল সুকৌশলে ঘুটনির পাশ ঘেঁষে নৌকা চালাচ্ছিল। আচমকা কানে এলো, ছইয়ের মধ্যে বিবিজান মিয়া সাহেবকে ধমকাচ্ছে, এই নৌকায় উঠলেন কেন মিয়া? কেরা ঘাটায় কি আর মাঝি ছিল না? মিয়া সাহেব বিব্রত হল। ফিসফিস গলায় বিবিজানকে সামলাতে লাগলো, চুপ চুপ বিবি, মাঝি শুনতে পাই। মাঝ নদীতে মাঝিরে খেপাইলে উপায় থাকুম না। জান পরাণ তখন তার হাতে, ফাঁসাইলেও সে, মারলেও সে। তার আমি কি জানি? পারে নাইয়া নৌকা বদল করেন। বিবিজান আবার ঝামটা দিল, এই নৌকায় যাবো না। ভুরু কুঁচকে পাঁচকটা ছোট করে রসুল মাঝি তাকালো। ভাবল, মেঘনা নদীর সঙ্গে তার কতকালের মহব্বত। কোথায় কোন ঘুটনি রয়েছে, কোথায় কয় বাঁও জল, কোথায় চোরা ঘুটনির ফাঁদ পাতা রয়েছে, সব কিছু তার আছে, জানা আছে। ইচ্ছে করলেই বিবিজানের চোখের পলক পড়বার আগেই তার বদঘত মেজাজটাকে ঠান্ডা করে দিতে পারে রসুল। ছোট্ট এক মাল্লাই নৌকাটাকে ডুবিয়ে দিতে কতক্ষণই বা লাগে? মেঘনা নদীর মাঝি সওয়ারি ডুবিয়ে দাঁতে নৌকোর রশি চেপে একটা কুটোর মতো ভাসতে ভাসতে একসময় পারে উঠতে সে পারবেই। ব্যঙ্গ ভরা গলায় রসুল মাঝি বলল, বিবিজান, যেন আমার নৌকাটার উপর জবর ঘষা হইছে। নৌকাটা কি কসুর করল? ধরফর করতে করতে ছইয়ের মুখে চলে এলো মিয়া সাহেব। কইল, সাহেব কিছু না মাঝি। বিবি ছেলে মানুষ, কি কইতে কি কয় ঠিক নাই। তুমি তুমি এদিকে কান দিও না। যেমন বাইতে চাও ও তেমন বাইতে থাকো। বিবি ছেলে মানুষ। মিয়া সাহেবের দিকে এতটুকু লক্ষ্য নেই রসুল মাঝির। তার চোখ দুটো ছইয়ের মধ্যে বিবিজানকে তল্লাশ করতে লাগলো। মিয়া সাহেব সমান তোয়াজ করতে লাগলো, তুমি কিছু মনে করিল না মাঝি। বিবির আমার মাথা ঠিক নাই। রসুল মাঝি জবাব দিল না। ছইয়ের মধ্যে ঢুকে বোরখা খুলে ফেলেছে বিবিজান। দূরে শাড়ির ফাঁকটার ফাঁকে একরাশ ঘন চুল, দুটি সুরমা আঁকা ঘনপক্ষ চোখ, নাকে সোনার বেশর, আর একটি শ্যামলা রঙের মিষ্টি মুখ দেখা যায়। সে মুখ সরস লাবণ্যে ঢলঢল করছে। আর চোখে চেয়ে রয়েছে বিবিজান। দেখতে দেখতে ভয়ানক চমকে উঠল রসুল মাঝি। কণ্ঠার ফাঁকে অসহ্য যন্ত্রণা। বুকের মধ্যে একটা শক্ত থাবায় কেউ যেন বাতাস চেপে চেপে ধরছে। তালুটা শুকিয়ে আটার মতো চটচট করছে।
হালের বৈঠাটা হাতের মুঠি থেকে আলগা করে গিয়েছে। খসে পড়বার আগেই চেপে ধরল রসুল মাঝি। নৌকাটা একটা গেট খেয়ে উজানের দিকে ঘুরে গেল। মিয়া সাহেব চিৎকার করে উঠল, কি হইল মাঝি? হায় খোদা, এই মাছ গাঙে কি সর্বনাশ হইল? আস্তে গলায় রসুল মাঝি ধমক দিল, চুপ করেন মিয়া, চুপ করেন সাহেব। রসুল মাঝির হাতে বৈঠা থাকতে নৌকা ডুববো না। ঘন ঘন বইটার পাড় দিয়ে উজানের দিক থেকে নৌকাটাকে ভাটির মুখে ঘুরিয়ে দিল রসুল মাঝি। তারপর হালের বৈঠাটি চেপে আবার ডোরায় এসে বসল। দূরে শাড়ির ঘোমটার ফাঁকে এক রাশ ঘন চুল, দুটি সুরমা আঁখা চোখ, সোনার বেশার শ্যামলা রঙের মিষ্টি মুখে সরস লাবণ্য। অনেক দিন আগে রাজিমা নামের এক সোহাগ বউ মনের নিবিড়ে ঘন হয়ে এলো। রসুল মাঝি ভাবে, কত কাল আগে আয়ু থেকে, জীবন থেকে সেই মধুর দিনগুলি খসে পড়েছে। কত কাল আগে তারা সত্য ছিল। সেসব দিনে ইলিশ মাছের মরশুমে পদ্মার মেঘনায় 5 মাস ইলশা জাল বইত রসুল মাঝি। 4 মাস চাটগাঁয়ে, কক্সবাজারে কি নোয়াখালীর গঞ্জে বন্দরে নোনা ইলিশের কারবার করত। মেটে হাঁড়িতে কাটা ইলিশ নুনে জারিয়ে ঢাকা, কলকাতা কি আরও দূর দেশে চালান দিত। সেসব দিনে রেশমি লুঙ্গি, ডোরাকাটা পিরান আর বাহারি জুতো পরত রসুল মাঝি। কানে আতর দিত, মাথায় ফুলের তেল দিয়ে পরিপাটি করে টেরি বাগাত। গা থেকে ভুরভুরে গন্ধ বেরুত, ফুরফুরে জীবন। গলায় সিল্কের রুমাল বেঁধে দামি সিগারেট ফুঁকত, ঠোঁটের ফাঁক দিয়ে কায়দা করে ধোঁয়া ছাড়ত। কথায় কথায় মেজবান করত, খুশির খেয়ালে মুঠো মুঠো টাকা উড়িয়ে দিত। ফেচুপুর গ্রামের কুমারী মেয়েরা বলা বলি করত, তিল বটে একখান, যেমন টাকা কামায় তেমনই উড়ায়। অনেকের ঘরেই তো টাকা আছে, কিন্তু এমন মন নাই সারা গ্রামে। একা মানুষ, পরাণ ভরা শখ আর শখ, খেয়াল আর খেয়াল। কেউ বলে, রসুল মিয়ার চেহারাখানাও যাবার সুন্দর। মোট কথা, ফেচুপুর গ্রামের কুমারী চোখগুলিকে মুগ্ধ করেছিল রসুল। কুমারী মনগুলিকে মজিয়ে দিয়েছিল। 5 মাস ইলশা জাল বাইত, 4 মাস চাটগা কি নোয়াখালীতে ব্যাপার করত, আর বাকি 3টে মাস একটা শৌখিন তৃষ্ণার মূর্তি হয়ে শীষ দিয়ে দিয়ে ফেচুপুর গ্রামের আনাচে কানাচে, মাঠে ঘাটে, ব্যাপারী আর মাঝি বাড়ির উঠানে দাওয়ায় ঘুরে ঘুরে বেড়াত রসুল। সব বাড়িতেই রসুলের জন্য কপাট খোলা, দিল দরাজ, সদর অন্দর একাকার। খাতির আদরে এতটুকু খুঁত নেই। মীর বাড়িতে দুপুরে মেজবান থাকলে মৃধা বাড়িতে দাওয়াত দেয় রাত্রিরে। ব্যাপারীরা কোরমা খাওয়ালে মাঝিরা মোরাগ মোসাল্লাম ফরমাস করে আনায় গঞ্জ থেকে। শহর বন্দরের গল্প করতে করতে যখনই রসুল চোখ তোলে, তখনই ছিটে বেড়ার জানলার পাশ থেকে চট করে একটা মুখ সরে যায়। সে মুখে শ্যামল আসনাই, সুরমা আঁকা চোখ, কানে বনফুল, হাতের পাতায় মেহেদি মাখা, সুডৌল হাতে আয়না চুড়ি। সব বাড়িতেই জানলার পাশে এক ছবি দেখতে দেখতে চোখ তার শুয়ে গিয়েছে। বলা যায় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। অতি আর 27 বছরের কাঁচা প্রাণটা আজকাল এতটুকু চঞ্চল হয় না। জানলার পাশে খুবসুরত তরুণীর ছবি আপ্যায়নের একটা অঙ্গ হিসেবেই মেনে নিয়েছে রসুল। দূরের আকাশ, নদী, জারুল কি হিজল বনের মতো, ওগুলোর আবেদন, নিছক নিসর্গ শোভা ছাড়া
তার কাছে আর কিছু নয়। খাওয়া দাওয়ার পর বাটার সুগন্ধি মশলা এগিয়ে দিতে দিতে মৃধারা বলে, ব্যাপারীরাও বলে, মাঝিরা বলে, সবাই বলে, ও রসুল মিয়া, এইবার একটা শাদি করেন, শাদির সময় কিন্তু আপনার হয়ে গেছে। রসুল জবাব দেয় না, মিটিমিটি হাসে। ব্যাপারীরা, মৃধারা, মাঝিরা ভাবে শহরে বন্দরে ঘুরে ঘুরে রসুল মিয়ার হালচাল আদব কায়দাই বদলে গিয়েছে। আবার শোনা যায়, যদি মত করেন তাইলে আমার ওই ছোট মাইয়াটা আছে না, নাম রোশেনা, হে বুঝলেন কি না। এবারও কোনো কথা বলে না রসুল, তবু সেই মিটিমিটি হাসিটাকে রহস্যময় করে তোলে। তারপর সুগন্ধি মশলা চিবুতে চিবুতে রাস্তায় গিয়ে নামে। 3 বছর ধরে ফেচুপুর গ্রামে আছে রসুল। এর আগের 24 বছরের জীবনের ইতিহাস কেউ জানে না, সে সম্বন্ধে কেউ ভাবেও না। রসুল মিয়া তার নোনা ইলিশের ফলাও কারবার, শৌখিন রুচি আর হাল হকিকত ছাড়া আর কিছু তারা জানতেও চায় না। 3টে বছর এবাড়ি সেবাড়ি মেজবান খেয়ে আর দাওয়াত দিয়ে দিয়েই কাটিয়ে দিল রসুল। ফেচুপুর গ্রামের জীবন এই দাওয়াত আর মেজবানের পালা একটা অভ্যস্ত রীতির মতোই দাঁড়িয়ে গেল। এ ব্যাপারে আর চমক রইল না। কিন্তু চমকের সবটাই বাকি ছিল। রাতারাতি নিকাদি পাড়ায় মোল্লা মুছুল্দি ডাকিয়ে যেবার সেই আজিমাকে শাদি করে আনল রসুল, সেবার সমস্ত ফেচুপুর গ্রামটা বেয়াড়া ধরনের এক বিস্ময়ে ঘায়েল হয়ে পড়েছিল। নিকারিদের ঘরে পচা চাচের দেওয়াল, ফুটি ফাটা কাপড়ার চাল, রোদ বৃষ্টি বাগ মানে না। নিকারিদের ঘটে মাটির সানকি আর পিতলের গোটা 2 গ্লাস, এছাড়া আর কোনো আসবাব নেই। সেই বাড়ির মেয়েকে শাদি করবার মতো এত বড় একটা আহাম্মুখী যে রসুল মিয়ার মতো একটা শৌখিন খুশির মূর্তি করে বসতে পারে, তা কেউ ভাবতেই পারেনি। সারা ফেচুপুর গ্রামটা কুৎসায় নিন্দায় সরগরম হয়ে উঠল। মৃধারা, ব্যাপারীরা, মাঝিরা একযোগে কাদা ছিটোতে লাগল। রসুল মিয়ার মতো শয়তান, ইবলিশ আর কুচরিত্র মানুষ এত বড় আসমানের নিচে, এত বড় দুনিয়াটায় নাকি আর একটিও নেই। কিন্তু যাকে নিয়ে এত কুৎসা রটানো, এত নিন্দা ছড়ানো, সে একেবারেই নির্বিকার, কোনো দিকে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই। শাদি করে নদীর কিনার ঘেঁষে ঘর তুলল রসুল। উপরে ঢেউটিনের চাল, দুপাশে ময়ূরমুখ আঁকা। ফরিদপুরের কারিগর কাঠের দেয়ালে বাটালি দিয়ে কেটে কেটে ফুল পাতা বার করল। ব্যবসা আরও বড় হয়েছে রসুলের। চাটগাঁ, কক্সবাজার কি নোয়াখালীর গঞ্জ বন্দর ছাড়িয়ে আকিয়াব আরাকানে ছড়িয়ে পড়েছে। নাকে বেসর, কানে বনফুল, চোখে সুরমা, হাতে মেহেদি, এক রাশ চুল আর শ্যামলা রঙের ঢললো মুখ। আজিমা ছুটে বেড়ায়, ইলিশ মাছ কাটে, নতুন মেটে হাঁড়িতে নুন দিয়ে সেই মাছ জারায়, হাঁড়ির মুখে সরা দিয়ে গুনতি করে। কিছুদিন মক্তবে পড়েও ছিল। তার দৌলতে কাগজে কলমে হিসাব রাখে আজিমা। লোকজন খাটে, ঠিক ঠিক হিসেব করে তাদের মজুরি দেয়। রসুল বলে, বুঝলি সোহাগ বউ, তোর বরাতেই আমার বরাত খুলল। এই ব্যবসা যে এত বড় হইছে, সব তোর জন্যই। তোর যেদিন শাদি করছি সেদিন থেকেই আমার কপাল খুলছে রে। আগে আগে আমার মাছ সোয়াখালী, নোয়াখালী, চাটগাঁ এ গঞ্জ যাইতো। আজকাল আকিয়াব, আরাকান, এমনকি রেঙ্গুনেও চাহিদা হয়েছে। একটু সেদ, আবার তোর হাতে জাদু আছে সোহাগ বউ। আর সকলের মাছ পাশ পাশেই পচে যায়, গলে যায়। আর আমার মাছ
এক বছরেও যেমনকে তেমনই তাকে, লবণের লগে মাছে আর কি দিস দেব? আজিমা হাসে, বলে, তোমার মাছে আমার মনের ঝাঁঝ মিশাই গো, সেই ঝাঁঝে মাছ পচন গলন লাগে না। বুঝলাম ইয়া, আর কথা না, এইবারে খাইবা আসো। আগে বল, কি মিশাইয়া দিস? না কইলে খামু না। কপট রোষে ফুঁসে ওঠে আজিমা, এই দিকদারি আমার ভালো লাগে না মিয়া, আগে খাইবা চলো। তুই তাহলে বলবি না বউ? কঠিন গলায় রসুল বলে। হালকা তামাশায় সব কিছু উড়িয়ে দিতে চায় আজিমা। কি আবার কমু? হাতের গুণ মিয়া, হাতের গুণ। এমন হাতের গুণ যে পচন গলন তো দূরের কথা, কাটা মাছ জোড়া দিয়া জল ছাড়লে তাজা হইব। বেশ, নাই বললি। ঘুম মেরে বসে থাকে রসুল। রাত্রে আজিমার পাশে শুয়ে শুয়ে রসুল ভাবে, মৃধাপাড়া, ব্যাপারীপাড়া, মাঝিপাড়ার 3 বছরের দাওয়াতকে অগ্রাহ্য করে নিকারীদের মেয়ে বিয়ে করেছে। সে কি নিছকই একটা খেয়াল মাত্র? নিতান্ত উদারতার বশেই কি মাঝি ব্যাপারীদের গরান কাঠের 25 বন্দের ঘর, ভারী ভারী মকরমুখী পালঙ্ক, কাঁসার বাসন, 2 ফসলা জমির লোভ ছেড়ে নিকারীদের পচা ধসা বাড়ি, অভাব, হতাশা, দারিদ্র্যের টানে সে ছুটে গিয়েছিল? কাত হয়ে একবার দেখল রসুল, আজিমা ঘুমোচ্ছে। নিঃশ্বাসের তালে তালে সুডৌল, বুকটা উঠছে নামছে। রসুল ভাবল, দুবেলা বাপজানের বাড়িতে ঠিকমতো খেতে না পেয়েও আজিমা যে কোথা থেকে এমন অফুরন্ত যৌবন জোটালো, সেটাই এক বিস্ময়ের ব্যাপার। এ ভাবনাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আগের ভাবনাটা মনের মধ্যে আরো স্পষ্ট হলো। রক্ত মাংস, হাত পা, ইন্দ্রিয়গ্রাম, যৌবন, স্বাস্থ্য, রূপ নিয়ে যে কোনো একটি খুবসুরত মেয়েই তো শাদীর পর তার পাশে এসে দাঁড়াতে পারত। দুনিয়ার এত মেয়ে থাকতে আজিমার জন্যেই বা কেন তার এত পক্ষপাত? রসুল ভাবে, 3টি বছর ফেচুপুর গ্রামের মাঠে ঘাটে আনাচে কানাচে ঘুরে ঘুরে একটা খবর সে জোগাড় করেছিল, নিকারি পাড়ার মেয়েরা নোনা ইলিশের সঙ্গে এমন কিছু মেশায় যাতে পচন গলন লাগে না। নিকারিদের ব্যবসার মগজ নেই, তাই ব্যবসার এমন মন্ত্রগুপ্তি জানা সত্ত্বেও সারা বছর তাদের পাড়ায় হতাশা, দারিদ্র আর মড়ক চক্কর মেরে বেড়ায়। নিকারীদের একটি মেয়েকে শাদী করে এসে যদি মাছের পচা গলা রোধ করার অমোঘ ওই কায়দাটা শিখে নেওয়া যায়, তাহলে রসুল দোজখ বেহেশত এই সব ঘেরা দুনিয়ার মাঝখানে তার নোনা ইলিশের কারবার ছড়িয়ে ফেলতে পারবে। পদ্মা কি মেঘনার 30-40 হাত জলতল থেকে একান্তে অবলীলায় ইলিশ মাছ তুলে আনে রসুল। কিন্তু নিকারীদের মেয়ে বোধহয় মেঘনা পদ্মার ইলিশের চেয়েও গভীর চারি। সহজে আজিমা ধরা দেয় না, ব্যবসার গোপন খবরটা জানায় না। আচ্ছা, রসুলও তো পাকা ইলশা মাঝি, সেও দেখে নেবে নিকারীদের মেয়ের দৌড় কত, দেখবে কবে সে তার জালে ধরা দেয়। দিন কতক পরে কমলাঘাটের বন্দর থেকে রূপার মল আর পয়সা নিয়ে এলো রসুল। বলল, এগুলি পর থেকেই শোয়াকব, তোরে জবর মানাইব। দেখি দেখি। নিমেষে কোমরে পয়সা, পায়ে মল পরে রেডি হয়ে গেল আজিমা। নাকে বেসর, কানে বনফুল, হাতের পাতায় মেহেন্দি, 2টি ঘন পক্ষ চোখ। আজিমাকে বুকের কাছে টেনে গাঢ় গলায় রসুল বলল, তুই কি সুন্দর বউ, আসমান দুনিয়ায় তোর মতো খুবসুরত মাইয়া আর আমি দেখি নাই। মিসা মিসা, তুমি আমার মন রাখা কথা কও। না না, খোদার কসম, এই তোর গা ছুঁইয়া কইছি। একটু থেমে রসুল বেজার গলায় বলল, আমি তোরে এত পীড়িত করি,
মহব্বত করি, আর তুই আমারে একটুও পীড়িত করিস না। বরাত তাই আমার মন্দ, শাদি করা বউর কাছে থেকে মোহব্বত মিলে না। আমি তোমারে পীড়িত করি না? ঝটকা মেরে দূরে সরে যায় আজিমা। ঘন ঘন নিঃশ্বাস পড়ে। রোষে ক্ষোভে শ্যামলা রঙের মুখখানা লাল দেখায়, চোখের কোণে নোনা জল টলটল করে। কেমনে বুঝলা আমি তোমারে পীড়িত করি না? বুঝি বুঝি, আমি সবই বুঝি। 1 বছর শাদী হয়েছে, তবু বিশ্বাস কইরা একটা কথা আমারে কইতে পারলি না? ভার ভার মুখ করে বলে রসুল। কি কথা? নোনা ইলিশের লগে কি মিসাইল? একটুক্ষণ চুপ, তারপর আজিমা বলে, সে কথা কইতে বাপজান বারণ কইরা দিছে। আমি গরিব নিকারের মাইয়া, জানো তো নোনা ইলিশের ব্যবসার গুণ আছে আমাগো হাতে, আর ওই গুণেই আমাগো শাদী হয়। এই গুণ সকলের জ্বালাইলে জাইন্না ফেললে নিকারি মাইরার আর শাদী হইব না। এমন বিশ্বাসঘাতী কাম আমি করুম না। আমি তোর স্বামী, আমারে কইলে কেউ জানবো না, কারুরে জানাবো না। না কইস তাইলে একদিকে জামু গিয়া। কি যাবো? কোথার কসম। বাপজানের বারণ, আর এই বাড়ি ঘর লইয়া তুই থাকিস মনের সুখে। নির্বিকার ভঙ্গিতে খোদার নামে কসমকে রসুল বলে, মুখে চোখে একরোখা ভাব ফুটে বেরোয়। ছুটে এসে রসুলের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বলে, আসিমা না না, তুমি যাইও না, কমু, নিশ্চয়ই কমু। শোনো, নোনা ইলিশের লগে কচুরি ফুলের রস, আদা আর পেঁয়াজের রস, বিট লবণ মিশাইলে পছন গলন লাগে না। কইলাম, তোমার উপর বিশ্বাস রাখলাম, বিশ্বাস রাখা এইবার তোমার ধর্ম। মাসখানেকের মধ্যে 500 মণি নৌকা ভরে নোনা ইলিশের চালান নিয়ে আকিয়ার রওনা হল রসুল। 2 মাস পরে আকিয়ার থেকে ফিরে এসে একেবারে আলাদা মানুষ। ঘরে বসে মদ খায়, চোখ টকটকে লাল, মাথা টলমল করে, পরনে রেশমি লুঙ্গি, টোরাকাটা পিরান, কানে আতর, গলায় সিল্কের রুমাল, সরু শীষ দিয়ে দিয়ে মৃধাপাড়া, মাঝিপাড়া, ব্যাপারী পাড়ায় শৌখিন খুশির মূর্তি সেজে আবার ঘুরে বেড়াতে লাগলো রসুল। নতুন করে দাওয়াত আর মেজবানের পালা শুরু হলো। ব্যাপারীদের মেয়ে রোশেনা বানুর উপর নজর পড়েছে রসুলের। সব সব খবর আসে আজিমার কানে। নোনা ইলিশের কারবারে লোকজন খাটে, তারাই ঠিক ঠিক খবর জোগায়। প্রথম প্রথম কয়েকদিন আজিমা বিনিয়ে বিনিয়ে কাঁদল। রসুল ধমকে ওঠে, চুপ কর মাঝি, চুপ কর, মরা কান্না কান্দে, কোন নাগর মরছে তোর? চুপ না করলে গলা টিপে মারুম। রসুলের হাল হকিকত দেখে আর দিল জ্বালানো বলচাল শুনে কয়েকটা দিন স্তব্ধ হয়ে রইল নিকারীদের মেয়ে আজিমা। তারপর নিজের হক অধিকারের কথাটা স্মরণ করে কঠিন গলায় বলল, বড় কুচরিত্রের হইছ, মদ খাও, ঘরে বউ থাকতে ব্যাপারী পাড়ায় যাও রোশেনা বানুর কাছে, সব খবরই আমার কাছে আছে, কিন্তু কিন্তু মতলবখানা কি তোমার? লাল চোখ তুলে টেনে টেনে হাসে রসুল। সব খবরই তোর কানে আছে, হ্যাঁ? তুই জানিস তোর ধিক্কার সেনা বানু অনেক খুব সুরত। কি কইতে চাও তুমি? চমকে তাকালো আজিমা। শোন তাইলে, সিধা কথাটা সিধা কইরাই কই, রোশেনা বানুরে আমি নিকাহ করুম। রোশেনা বানুরে নিকাহ করবা? ফিস ফিস গলায় বলল আজিমা। বুকটা ধুকধুক করে উঠল, সমস্ত হৃৎপিণ্ডটা মোচড় দিয়ে উঠল। অসহ্য যন্ত্রণায় দেহ, মন, ইন্দ্রিয়, শিরা, স্নায়ুগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে।
রক্তমেদ হাড়ের বস্তুময় দেহে যেন প্রাণের চিহ্ন নেই আজিমার। তাহলে তাহলে বাপজানের কাছে আমার পাঠাইয়া দাও, একেবারে জন্মের মতো পাঠাইয়া দিমু, তোরে তালাক দিমু। দিন কয়েক পর মুচুল্লির যোগ সাজসে আর আইনের কারসাজিতে বাইন তালাক দিয়ে দিল রসুল। কালো বোরখায় সারা গা ঢেকে বাপজানের সঙ্গে নিকারি পাড়ায় চলে গেল আজিমা। মাঝখানে একটা দিন, তারপরেই রোশেনা বানুর বাপ বড় ব্যাপারী এসে বলল, এইবার তাহলে দিন দেখি রসুল মিয়া, দেখেন মাস তিনেকের মধ্যে একটা চালান নিয়ে আরাকান যাবো, সেখান থেকে রোজ ওই পাইলা নিকাহ করুম, খুশবু তামাকের ডিবে এগিয়ে দিতে দিতে রসুল কইল। আরাকানের বিরাট চালানটা একেবারে বরবাদ হয়ে গেল রসুলের। জোয়ার ভাটা আর উজানি বাতাসের মর্জি এবং মেজাজ খোশ থাকলে আরাকান পৌঁছতে মাস দেড়েক লাগে, কিন্তু পৌঁছবার আগেই মাছে পচন ধরল। সমস্ত বর্ষার যত ইলিশ সে ধরেছে তা বাদে কর্য করে আরও অজস্র কিনেছে। সেসব ইলিশ কেটে মেটে হাঁড়ি ভর্তি করে 500 মণি নৌকা নিয়ে আরাকানের পথে পাড়ি জমিয়েছে রসুল। আজিমার কাছ থেকে নোনা ইলিশের পচন রোধ করার মন্ত্রগুপ্তি জেনে নিয়েছিল, কিন্তু কতটা পরিমাণ বিট লবণ, কচুরি ফুলের রস, আদার রস মেশাতে হবে সে হিসেবটা শিখে রাখা হয়নি। মনে মনে আফসোসের অন্ত রইল না রসুলের। হাঁড়ি বোঝাই পচা ইলিশ গাঙের জলে ফেলে ফেচুপুরে ফিরে আসতে হলো। গঞ্জের মহাজনের কাছে প্রচুর ধার, আরাকানের এত বড় চালানটা নষ্ট হলো। দিন রাত গুম মেরে বসে থাকে রসুল, কাজকর্মে ফুর্তি নেই। মাসখানেকের মধ্যে চোখ কোটরে ঢুকল, হনু দুটো ফুঁড়ে বেরুল, মুখের টান টান সতেজ চামড়ায় ভাঁজ পড়ল। প্রথম প্রথম 2-4 দিন বড় ব্যাপারী আসত, বলতো, রসুল মিয়া এবার সাদিটা শুকাইয়া ফেলেন, বেফয়দা দেরি কইরা লাভ নাই। রসুল জবাব দিত না, শুধু মাথা নাড়ত। তাতে হানা বোঝবার উপায় থাকত না। উদাস চোখে সামনের মজা খাল আর বাজে পোড়া ন্যাড়া তালগাছটার মাথায় একটা চিলের দিকে তাকিয়ে সে বসে থাকত। খোঁজখবর নিয়ে রসুলের হাল হকিকত জেনে গেল বড় ব্যাপারী। বাজারে প্রচুর দেনা, আরাকানের চালান বরবাদ, বড় ব্যাপারীর আশা বন্ধ হল। গ্রামের এক প্রান্তে নিরালা নির্জন 25 বন্ধের ঘরখানায় আরও দিন কতেক কাটিয়ে এক নিবু নিবু রোদের বিকেলে নিকারি পাড়ার দিকে পা বাড়িয়ে দিল রসুল। আজিমাকে তালাক দেওয়ার পর এই বাড়ি কি নিরানন্দ, কি শ্রীহীন হয়ে গিয়েছে। তাকে ফিরিয়ে আনতেই হবে, যেমন করেই হোক। আজিমার মূল্যে সে রোশেনা বানুকে চেয়েছিল, কিন্তু কিসমতের মর্জি বোধহয় অন্যরকম। রসুলের মনে হলো নিকারীদের মেয়ের মেহেরবানি না থালায় আর কানের বিরাট চালানটার মতো তার জীবনটা বরবাদ হয়ে যাবে। নিকারি পাড়ায় যাবার পথে বিশাল রবিশস্যের মাঠ। আলপথে কাশিম আলী নিকারির সঙ্গে দেখা হলো। কাশিম আলী আজিমার চাচা যান। ভাঙা ভীরু গলায় রসুল বলল, চাচা, আজিমারে তালাক দিয়া গুনাহ করছি, কসুর মাফ করেন। আজিমারে আবার দেন আমারে, ওরে না পাইলে এই জনম নষ্ট হইয়া যাইব আমার। কাশিম আলী নিকারির গলায় বিদ্রুপ ফুটে উঠল।
মস্করা করেন না কি রসুল মিয়া? বড় ব্যাপারীর মাইয়া রসেনা বানুর সঙ্গে আপনের নিকাহ হইব। সারা গ্রামের মানুষ এই খবর জানে। গরিব মানুষের নিয়ে খেলা করণের মর্জি এখনো যায় নাই। না না চাচা, কোনো মতলব, মন্দ মতলব না, নাই আমার। আমার আত্মনাদ করে উঠল রসুল। নিবু নিবু রোদের বিকেলটা যেন চমকে উঠল। রসুলের মুখ চোখ দেখে আর আর্তনাদ শুনে কিছু একটা আন্দাজ করল কাশিম আলী নিকারি। সহজ স্বাভাবিক একটু বা সহানুভূতির সুরেই বলল, কিন্তু কই রসুল মিয়া, দিন তিনেক হলো আজিমার যে আবার নিকাহ হয়েছে। ফরিদপুরে স্বামীর ঘর করতে গেছে আজিমা। ক্ষিপ্র অস্বাভাবিক দ্রুত পা ফেলে কাশিম আলী চলে গেল। কিছুক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইল রসুল। এই দেহে আর প্রাণ যেন বাঁধছে না। মন, চেতনা, ভাবনা সব অথর্ব হয়ে গিয়েছে। সারা দেহের হাড়, মাংস, রক্ত তালগোল পাকিয়ে একাকার হয়ে যাচ্ছে। একটু পরেই ভাবটা কেটে গেলে রসুলের মনে হলো অসহ্য ভয়ানক এক যন্ত্রণা দেহটাকে, মনটাকে জড়িয়ে পেঁচিয়ে দুমড়ে মুচড়ে চুরমার করে দিচ্ছে। এলোমেলো পায়ে টলতে টলতে বাড়ি ফিরে এলো রসুল। পরের দিনই বাড়ি বেচে মহাজনের দেনা শোধ করে ফেচুপুর ছেড়ে চলে গেল রসুল। সেই থেকে আর ইলশা জাল সে বায় না। নোনা ইলিশের চালান নিয়ে নোয়াখালী কি কক্সবাজারের দিকে পাড়ি জমায় না। নিকারীদের মেয়ে আজিমার সঙ্গে সঙ্গে নোনা ইলিশের ব্যবসার পালা চুকে গিয়েছে, ঘুচে গিয়েছে। ইলিশ মাছের উপর কেমন একটা বিতৃষ্ণা ধরে গিয়েছিল রসুলের। ইলিশ মাছ সে খায় না, ছোঁয়ও না। দেনা শোধ করে এক মাল্লাই নৌকা কিনেছিল। সেটা নিয়ে গঞ্জে বন্দরে চর চরান্তরে কেরায়া বায়। সবারই পারাপার করে। পদ্মা, মেঘনা, ইলশা, কালা বদলের ঢেউ কেটে কেটে তার এক মাল্লাই ছুটে চলে। তাজ্জবের ব্যাপার, এত বছর পর বলা যায় নতুন এক জন্মান্তরে সেই আজিমাজে মিয়া সাহেবের বিবিজান হয়ে তার নৌকার সওয়ারি হবে, এ কথা কি কোনোদিন আন্দাজ করতে পেরেছিল রসুল মাঝি? আজিমার নিকাহর কথা শোনার পর যেমনটি হয়েছিল ঠিক তেমনি এক দুঃসহ যন্ত্রণা বুকের মধ্যে তালগোল পাকিয়ে শ্বাস নালীর কাছে ফুলে ফুলে উঠছে। নিবু নিবু রোদ মুছে গেল। আকাশ, নদী, জল, ঢেউ সব এখন আবছা, সব অস্পষ্ট। শুধু হাহাশ্বাসের মতো পালে একটানা বাতাস বাজছে। আজিমা না রসুল মাঝি দেখল মিয়া সাহেবের বিবিজান এখন তেচ্ছা হয়ে ঘুরে বসেছে। শ্যামলা রঙের টলটল মুখ, একরাশ চুল, নাকের বেসর দেখা যাচ্ছে না। উৎসুক গলায় রসুল মাঝি বলল, মিয়া সাহেবের ঘর কোথায়? কি কাজ কাম করেন? মিয়া সাহেব কিছু বলবার আগেই বিবিজান শানিত কষ্ট গলায় চেঁচিয়ে উঠল, মাঝির আবার অত খবরের দরকার কি? বড় একটা নিঃশ্বাস ফেলে রসুল মাঝি বলল, দরকার আর কি বিবিজান, দরকার না থাকলেই কি জানাটা দোষ? ছটফট করতে করতে ছইয়ের মুখে এলো মিয়া সাহেব। তুমি কিছু মনে করবে না মাঝি, বউটা আবার ছেলে মানুষ, মাথা ঠিক নাই। একটু ছেদ, আবার ফরিদপুরে আমার 2 ফসলা জমি আছে, 200 কানি, সুপারি আর পাটের ব্যাপার আছে। খোদার ফজলে মিয়া ওই দিনকাল ভালোই চলে। ভালো ভালো
ঘন ঘন মাথা নেড়ে রসুল মাঝি বলল, বিবিজন যে আপনার কাছে সুখে আছে তাই জান না সুখ। ভালো ভালো, জবর জবর খবর, খোশ খবর। ঘন রমস ভুরু দুটো একটু কুঁচকে গেল। তারপরেই হো হো শব্দে হেসে উঠল মিয়া সাহেব। আমি আমি সুখ তো ওনার কে, সবই খোদার মর্জি। একটুক্ষণ চুপচাপ। মিয়া সাহেব আবার বলল, গোসা হইল না তো মাঝি? না। হালের বৈঠাটা শক্ত মুঠোয় চেপে নেড়া শক্ত গলায় জবাব দিল মাঝি রসুল। অন্ধকার একটু একটু করে ঘন হলো। আকাশে একখানা গোল চাঁদ আর তারা দেখা দিল। জলদুধের মতো ফিকে গোছটা আকাশ নদী মুড়ে রেখেছে। কাছে দূরে আরো দূরে ইলশা ডিঙি ঘুরে বেড়ায়। এখন ইলিশের মরশুম। রাশি রাশি জোনাকির মতো ইলশা ডিঙির আলোগুলো নদীময়ে ছুটোছুটি করে। মনটা কেমন জানি উদাস উদাস লাগে রসুল মাঝির। পালের বাতাসের শব্দ, ঢেউয়ের এক টানা শব্দ, মেঘনার রাশি রাশি ইলশা ডিঙি আর ছইয়ের মধ্যে আজিমা, না না, মিয়া সাহেবের বিবিজান, সব মিলিয়ে এক দুর্বোধ্য অথচ ভয়ানক যন্ত্রণা সমস্ত মনকে অসাড় করে রাখে। জীবন তত তার বরবাদই হয়ে গিয়েছে। রসুল মাঝি ভাবল, নৌকা ডুবিয়ে আজিমার সাধের আর সুখের জীবনটাকে সে দুনিয়া থেকে মুছে দেবে। আবার ভাবল, পাটাতনের নিচে বড় একটা কোঁচ রয়েছে, সেটা দিয়ে মিয়া সাহেবকে কুপিয়ে মেঘনার খরধারায় ভাসিয়ে আজিমাকে নিয়ে সন্দীপ কি হাতিয়ায় পাড়ি জমাবে। অজানা অচিন জায়গায় নতুন করে জীবন শুরু করবে ভাবল। কিন্তু হালের বৈঠাটা শক্ত মুঠোয় চেপে বসে এছাড়া আর কিছুই করল না রসুল মাঝি, পারল না। মাঝখানে জেলেদের কাছ থেকে গোটা 2 ইলিশ মাছ কিনে নিল মিয়া সাহেব। রাত্রি আরো ঘন হলো। আবছা আবছা চাঁদের আলো ঢেউয়ের মাথায় মাথায় দোল খায়। ইলশা ডিঙির আলোগুলো জলে নেভে নেভে জলে। লখাইর স্বর, ভাতার খাকির স্বর, নাককাঠির স্বর পেরিয়ে চর সোহাগীর স্বরে নৌকা ফেরালো রসুল মাঝি। এখন মাথার উপর চাঁদটা উঠে এসেছে। মিয়া সাহেব আর বিবিজান চরের মাটিতে নামল। মিয়া সাহেব বলে, চুলা আছে নাকি মাঝি? নিঃশব্দে পাটাতনের তলা থেকে উনুন বের করে দিল রসুল। কাঠকুটো জ্বালিয়ে ভাত চাপিয়ে দিল বিবিজান। পাশে বসে রান্না বান্নার যোগান দিতে দিতে অবিরাম বকর বকর করে মিয়া সাহেব। আর নৌকোর গলুইতে আচ্ছন্নের মতো বসে থাকে রসুল মাঝি। দুর্বোধ্য ভীষণ যন্ত্রণাটা হাড়ে মজ্জায় শিরায় শিরায় পাক দিতে থাকে। উনুনের গনগনে আগুনে বিবিজানের শ্যামলা মুখখানা লাল দেখায়। নাকের কেশরটা ঝিকমিক করে। একগোছা এলোমেলো চুল সারা গালে মাখামাখি হয়ে রয়েছে। দেখতে দেখতে ইন্দ্রিয়গুলি বিকল হয়ে যায়। কত কি ভাবে রসুল মাঝি। ফেচুপুর গ্রামের কথা, নিকারীদের কথা, নিকারীদের মেয়ে আজিমার কথা, বড় ব্যাপারী আর রোশেন বানুর কথা, আরাকানের বড় চালানটার কথা, আসমান জমিন নেকাকার করে নানা কথা ভাবে। সে ভাবনার তল কুল বাঁও কিছুই মেলে না। অনেকক্ষণ চুপচাপ বসে রইল রসুল মাঝি। এক দৃষ্টি বিবিজানের দিকে তাকিয়ে রইল। আরো খানিকটা পর মিয়া সাহেব ডাকতে এলো, মাঝি, আরে খাইবা আসো। মিয়া সাহেবের পিছু পিছু সম্মোহিতের মতো উঠে এলো রসুল মাঝি। দেহ মনের উপর নিজের কোনো মর্জি, কোনো ক্রিয়াই করছে না। এখন এমনই অবস্থা তার।
কেউ তাকে চালনা করলেই তবে সে চলতে পারে। খেতে বসে কোকিয়ে উঠল রসুল মাঝি, আমি যে ইলিশ মাছ খাই না। হালকা গলায় মিয়া সাহেব বলল, খাও খাও মাঝি, পয়লা বর্ষার মাছ, জবর সোয়াদ, জবর তেল। কোনো কথা না বলে উঠে দাঁড়ালো রসুল মাঝি, আর সহসাই ঘটে গেল ঘটনাটা। কেউ কিছু করবার বা বলবার আগেই দুটি নধর নরম হাত দিয়ে রসুল মাঝির একটা হাত চেপে ধরল আজিমা। গাঢ় থামা থামা ভেজা গলায় বলল, খাও খাও মাঝি, আমি রান্না করছি, আমি কইতে আছি। নিরালা নির্জন চর, হুহু বাতাস, মেঘনার এক টানা ঢেউয়ের শব্দ, ফিকে ফিকে আবছা জ্যোৎস্না। ভাত খেতে খেতে রসুল মাঝির মনে হলো তার চোখ থেকে জল ঝরে ঝরে ইলিশের স্বাদকে বড় নোনা করে তুলেছে। দু চার গরাস ভাত খেয়ে মুখ তুলল রসুল মাঝি। চোখাচোখি হলো। এক রাস চুল, নাকে সোনার বেসর, কানে বনফুল, শ্যামলা রঙের একটি ঢলে মুখ, দুটি বন ঘনপক্ষ, কালো চোখ তার দিকে নিমেষ তাকিয়ে রয়েছে। অস্পষ্ট চাঁদের আলোতে রসুলের মনে হলো সে চোখ দুটিতে জল চিকচিক করছে।